মা, আর জল খাবারে লুচি বানাবে কি? আমার গরম গরম ফুলকো লুচি খেতে ইচ্ছে করছে। এই শীতে যদি লুচি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। লুচি? আরে বাবা, রোজ রোজ তুই লুচি খাওয়ার বায়না করলে কি করে হবে বলতো? আগে দেখে নে তোর বাবার পকেটে কত টাকা আছে। আরে রমা, কেন খোঁচা দিয়ে কথা বলছো তুমি? তুমি তো জানো আমার রোজগারের বিষয়টা ভালো ঠেকছে না। মহাজন গতকালের কাজের হাজিরা দেয়নি, বোধহয় আজ দেবে। হাতে কটা টাকা পেলে নিশ্চয়ই গুড্ডুর ফরমাইশ পূরণ করার চেষ্টা করব। আমি খোঁচা দিচ্ছি না তোমাকে, গুড্ডুকে বলতে চাইছি যে রোজ রোজ অমন করে বায়না করলে কি করে এই অভাবের সংসারে ওর অভাবটা আমরা পূরণ করতে পারবো, সেটাই বোঝানোর জন্য ওকে বললাম। মা, তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব। তখন তুমি রোজ আমাকে লুচি আর পায়েস করে খাওয়াবে, কেমন? আর তাই নয়, তোমার জন্য একটা বড় হোটেল বানিয়ে দেব, তুমি সেই দোকানের মালিক হবে। বাহ, হোটেল হোটেল দিতে গেলে অনেক টাকার প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে আমরা দুবেলা দুমুঠো কোনো মতে খেতে পারলেই খুশি। যাই হোক, তোর স্বপ্ন পূরণের কথা জেনে ভালো লাগলো। গরিব হলে কি, আমরাও তো স্বপ্ন দেখতে পারি, তবে কেবল সত্যি হবার জন্যই খাটতে হবে। ও নগেন, কেমন আছিস? শুনলাম আজকাল নাকি তোর কাজকর্ম কমে গেছে। দিন ভালো যাচ্ছে না, তবে চেষ্টা করছি রোজগারের জন্য অন্য কাজ করার। চেষ্টা 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 খেয়ে তো আর পেট ভরবে না বৌদি। আজকাল না যুগটা অন্যরকম গো, বুদ্ধি খাটিয়ে কাজ করলে তবেই টাকার মুখ দেখা যায়। চারিদিকে এত প্রতিযোগিতা, চেষ্টার থেকে বুদ্ধি দিয়ে শায়েস্তা করে টাকা রোজগার করা সম্ভব। আমার কথা শোন, চাইলে তুইও আমার মতো টাকা কামাতে পারিস, একটু বুদ্ধি লাগবে, মানে এই 2 নম্বর বুদ্ধি। ওই পথ আমার নয়, আমরা খেটে খাই। আমি লোককে ঠকিয়ে টাকা রোজগার করতে পারবো না তোর মতো। তার আগে এভাবে মরে যাওয়া ভালো। ওই তোর ওই বস্তা ধরা চিন্তাধারা নিয়ে থাকলে আর অভাব কোনোদিনও যাবে না নিতাই। তোরা তো গরিব, সারা জীবন গরিব হয়েই অভাবে দিয়ে কাটাবি। কেষ্ট ঠিকই বলেছে, তোমার শুধু চেষ্টার কীর্তন গেয়ে যাও আর না খেয়ে মরো। নিজের ভেবে বুদ্ধি দিলাম, কিন্তু সেটাও মানতে রাজি হলে না। এ চম্পা, তুমি আর কথা বাড়িও না তো, এদের এভাবেই অভাবে পচে মরতে দাও। কেনই বা বলতে গেলাম এদের? আদতে তোমার মনটা না বড়ই সোজা সরল গো, তাই সাহায্য করতে চেয়েছিলি, কিন্তু এদের বলে কোনো লাভ নেই। চলো ঘরে চলো, এদের মতো লোকেদের বুদ্ধি দিয়ে কোনো লাভ নেই। ওগো শুনবে, বলছি এই দুলটা না বেচে দাও। আমি আর তোমার এই কষ্ট আর অপমান সহ্য করতে পারছি না। এই কানের দুল বেচে যা টাকা পাবে সেই টাকা দিয়ে একটা ছোট খাবারের হোটেল খোলো। কি বলছো রুমা? এটা তো তোমার বিয়ের স্মৃতি। না 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 না, আমি পারবো না ওসব করতে। অন্তত আমার স্মৃতিটুকু আমি নিঃস্ব হতে দিতে পারবো না। স্মৃতি খেয়ে কি গুড্ডুর পেট ভরবে বলো? আমরা বেঁচে থাকলে আমাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পারবো। আমার যদি একটা ছোট্ট হোটেল দিই, সেখানে আমি রান্না করবো আর তুমি হোটেল সামলাবে, এতে আমাদের উপার্জন করার একটা ভালো উপায়ও হবে। আর এমনিতেও তো আমার হাতের রান্না খারাপ নয়। তুমি আমার জীবনটাকে সব সময় আলোকিত করে দিয়েছো রমা। যখনই আমি বিপাকে পড়েছি, তুমি তো তোমার বুদ্ধি এবং সাহস দিয়ে আমাকে সামলেছো। কিন্তু মানুষ কি বলবে? ভাই, এত ধনী মানুষ আর আমরা হোটেল দেব? আরে মানুষ কি বলবে সেটা ভাবলে তো অভাব কখনো মিটবে না। মানুষ কি আমাদের খাওয়ায় না পড়ায়? হ্যাঁ, আমরা সৎ, আমরা নিজেদের পরিশ্রমে হোটেল খুলবো, আর আমি নিশ্চিত আমার হাতের খাবার সবার ভালো লাগবে। মা, আমি কাউন্টারে বসবো, পয়সার হিসেব রাখবো। ঠিক আছে, হোক তাহলে। তুমি যখন বলছো, তাহলে আগামীকালই তোমার সোনার কানের দুটো বেচে দোকান খোলার ব্যবস্থা করব। বেশ, সৃষ্টিকর্তা একদিন ঠিকই আমাদের পরিশ্রমের ফল দেবে। আমাদের কষ্ট বৃথা যাবে না, বুঝলে?
কি মজা কি মজা, আমরা নতুন হোটেল খুলবো, অনেক রকম খাবার বানানো হবে, অনেক লোকজন খেতে আসবে। আহ, আরে বাপু, কি দারুণ গন্ধ রে! গন্ধে একেবারে জিভে জলে এসে গেল। আর পাচ্ছি না সামলাতে। চল চল, খেয়ে আসি। রমার হাতের রান্না তো গ্রামের সেরা। রান্নার কাছে এই গ্রামের কেউ আর ধারে কাছে যেতে পারবে না। একদম ঠিক, আমার মায়ের হাতের রান্না খুব সুস্বাদ। আপনারা আসুন, একটা কচুরি ফ্রি, শুধু প্রথম দিনের জন্য। আসুন আসুন, খেয়ে যান। এই ধীরে 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 সকলে একে একে আসুন, নিজেদের পছন্দের খাবার খেয়ে যান। নগেন ভাই, তোমার ভাগ্যে যে আজ থেকে সূর্য উঠলো। আশা করি খুব দ্রুত এই ছোট হোটেলটি একদিন অনেক বড় হবে। চেষ্টা করব হোটেলটা খুব ভালো করে চালাতে। আমি রমা অনেক পরিশ্রম করব এই হোটেলটাকে আরো বড় করার। বাকিটা উপরওয়ালার হাতে। উনি নিশ্চয়ই তোমাদের কষ্টের প্রতিদান দেবেন। দাদা, হোটেল খুলে বসলে একবার তো আমাদের জানালেও না। হোটেল খুলে খুব অহংকার হয়েছে, দেখছো না কেমন দাঁত কিরিয়ে হাসছে। তাই তো দেখছি, কিন্তু হোটেল দেবার টাকা কোথা থেকে পেল? গ্রামের লোকেদের মুখে শুনলাম দাদা নাকি বৌদির বিয়ের কানে দুটো বেচে হোটেল খুলেছে। ও এই ব্যাপার, তাই তো বলি হোটেল খোলার টাকা কোথা থেকে এলো? দেখলে, কাল পর্যন্ত ভাঙা ঘর, আজ লোকে লাইন দিচ্ছে। এরপর যদি হোটেল চলা শুরু করে দেয় তাহলে তো ওরা ধনী হয়ে যাবে। এটা তো অন্যায় না? অন্যায় তো আমরা করছি না, অন্যায় করছে ওরা। আমাদের নিচে ঠেলে উপরে উঠেছে, মুখে মিষ্টি মিষ্টি আদর্শের কথা বলে বেড়ায়, আর তলে তলে আমাদেরকে টেক্কা দেবার ষড়যন্ত্র রটেছে। একদম ঠিক বলেছো। ওদের হোটেল থাকলে আমাদের মান ইজ্জত কোথায় যাবে ভেবেছো? গ্রামের লোকের সামনে আমাদের মান সম্মান একেবারে হেট হয়ে যাবে। তুমি কিছু করো একটা কেষ্ট। কিছু তো করতেই হবে। এভাবে হাত গুটিয়ে বসে থেকে দাদাদের সাফল্য দেখার পাত্র আমি নই। দাঁড়াও, ভাবতে দাও। কি 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 বলো না, আইডিয়াটা বলো। তোমায় মানতেই হবে, দারুণ একটা বুদ্ধি বের করেছো। এই বুদ্ধি কার্যকারী করতে পারলে এক ঢিলে দুই শিকার হয়ে যাবে। রমা, আজ আমাদের লাভ প্রায় 300 টাকা। আমার কাছে সবকিছুই যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। আজ অনেকদিন পর মনটা খুশিতে ফেটে যাচ্ছে। সৎ পথে পরিশ্রম করলে উপরওয়ালা ঠিক দেখেন। আমাদের কষ্ট, ধৈর্য এবং পরিশ্রমের ফল উনি ঠিকই দেবেন। বাবা, আমরা তো ধনী হয়ে যাচ্ছি। আজ অনেক লোক আমাদের হোটেলে খেয়ে এসেছে। হ্যাঁ রে গুড্ডু, এই হোটেল দেবার পরিকল্পনা সবার প্রথম তোর মাথায় আসে। তুই সেদিন তোর স্বপ্ন পূরণের কথা না বললে আজ হয়তো আমরা এই দিন দেখতে পেতাম না। বাবা, শুধু আমার বড়াই করলেই হবে না, এই হোটেল দেবার পেছনে মায়ের অবদান অনেক বেশি। মা যদি নিজের কানের সোনার দুল তোমাকে বেচতে না বলতো, তাহলে কি আমার ভাবনা সত্যি হতো? বলো বাবা। একেবারে ঠিক বলেছিস গুড্ডু। তোর মায়ের কথা যত বলি ততই কম হবে। তার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো। কি ব্যাপার তোদের? হ্যাঁ, বাপ বেটার কি এত গল্প? লোক এসেছে, ওদের দেখাশোনা কর, তারপর অন্য কথা। গ্রাহক আমাদের জন্য ঈশ্বর স্বরূপ, বুঝলি? তারা রুষ্ট হলে আমাদের হোটেল বন্ধ হয়ে যেতে পারে। লতা, আমরা তো তোমার গুণগুঞ্জন করছিলাম। যাক, আমরা এদিকটা দেখছি, তুমি চিন্তা করো না। দাঁড়াও দাদা বৌদি, তোমাদের ভালো দিন কিভাবে খারাপ দিনে পরিণত করতে হয় সেটা আমি দেখিয়ে ছাড়বো তোমাদের।
আজকে রাতে দাদা এবং বৌদির স্বপ্নের হোটেল চলে ছাই হয়ে যাবে। অনেক উন্নতি করে চলেছিলে, আমাদের থেকেও ধনী হতে চেয়েছিলে। কালকের সকাল ওদের জন্য আবারও অভাব ও দরিদ্রতা এনে দেবে। অতিবার ভালো লাগো রমাদি, নগেনটাকে ভালো করে বোঝাও। একটু রান্না বান্না জানো বলে কি না, অমন রান্না না আমিও করে দেখিয়ে দিতে পারি গো। এতদিন ধরে হোটেল করছে, একটা দিনও আমাদেরকে ডাকলো না। চম্পা, তুমি চিন্তা করো না, আজ আমি আমাদের অপমানের প্রতিশোধ নেব। কাল সকালে ওরা বুঝবে যে আমাদের অপমানের ফল কি হতে পারে। কাপড়ের টুকরো আর কেরোসিন সব এনেছো তো? হ্যাঁ, সব এনেছি। আজ আগুনে শেষ হবে ওদের ভাগ্য, আর সাথে জ্বলবে ওদের কপাল, আর লোকজন ভাববে দুর্ঘটনা। হায় ভগবান, এই কি সর্বনাশ হলো আমাদের। এত কষ্ট করে আমরা হোটেলটা দিলাম, সবে মাত্র একটু উন্নতির মুখ দেখতে পেয়েছি, সবটাই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমাদের এত কষ্টের টাকা সব শেষ হয়ে গেল। মা, আমাদের প্রিয় হোটেলটা আগুনে জ্বলে ছাই হয়ে গেল। এখন কি হবে রমা? আমরা যেখানে ছিলাম সেখানেই চলে এলাম। আমরা কখনো কারো খারাপ চাইনি, কিন্তু উপরওয়ালা কেন আমাদের সাথে এমন করলো? এ কেমন বিচার ভগবান? আমাদের সাথে কেন এমন ঘটলো? হে ভগবান, যদি আমাদের দুঃখ দেওয়ার ছিল তাহলে কেন দুদিনের জন্য সুখ আমাদের দিলে? সবই আমাদের কপালের দোষ। আমাদের কপালে অভাব আর দারিদ্রতাই লেখা আছে, তাই এত কষ্ট করে হোটেলটা দাঁড় করালো, আর এক নিমিষেই জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। মা, মাগো, কত কষ্ট করে আমরা হোটেলটা খুলেছিলাম, আমাদের সমস্ত কষ্ট বিফল হলো। দেখি তো চম্পা, আমাদের অপমানের প্রতিশোধ আমরা কি করে নিলাম। দুদিন হোটেলে কি এমন ভালো চলতে শুরু করলো, তাতেই ভেবেছিল তারা অনেক বড় লোক হয়ে গেছে। এবার মজা বুঝবে। সত্যি আজ আমার বড় আনন্দের দিন। নগিনদা রমা বৌদির চোখে জল দেখে আবার একেবারে নেচে নেচে গ্রামে ঘুরে বেড়াতে ইচ্ছা করছে। ভাই, আমাদের সব শেষ হয়ে গেছে, তোর একটু সাহায্যর দরকার। জানিস তো, অনেক কষ্টে হোটেলটা খুলেছিলাম, কিন্তু শেষমেশ কপালের দোষে সেটাও হারালাম। যদি দুঃসময় কিছু টাকা দিয়ে আমাদের সাহায্য করিস ভাই, তোর অনেক অনেক ভালো হবে। আমি তো অনেক ব্যস্ত, আর টাকা কি গাছে ধরে নাকি আমি টাকার গাছ লাগিয়ে বসে আছি? আমি কোনো টাকা দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না। ভাই, তুই তো আমাদের পরিবারের লোক, তুই যদি আমাদের এই দুঃসময়ে আমাকে সাহায্য না করিস তাহলে কে করবে বল? এখন তোমরা পরিবার হলে, হোটেল যখন চালাচ্ছিল তখন মাথায় ছিল একবারও তো আমাদেরকে ডাকোনি, তখন টাকার মুখ দেখে নিজের লোককেই ভুলে গিয়েছিলে। আর যখন হোটেল জ্বলে ছাই হয়ে গেছে তখন আবার আমাদের কথা মনে পড়লো না? এই যাও যাও, এখানে এসো না। আমি কাউকে টাকা পয়সা ধার দিই না। আর শোনো, আর কখনো আমার বাড়িতে এসো না তোমার ফাটা কপালটা নিয়ে। হ্যাঁ, রমা, আমি ব্যর্থ। মানুষ হয়ে কোনোদিন কারো ক্ষতি করিনি, তবুও দেখো কি হলো। কেষ্ট ঠিকই বলতো, আমার দ্বারা কিচ্ছু হবে না। এই যুগে শুধু সততার প্রবচন করে পেট ভরে না। তোমার সততা, তোমার শক্তি, আজ না পারলে কাল পারবে। তুমি ধৈর্য হারিও না, উপরওয়ালা হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, মনে রেখো। অন্যায়কারীরা কখনো জিততে পারে না। সততার পথে হেঁটে হয়তো লক্ষ্যে পৌঁছতে দেরি হবে, কিন্তু লক্ষ্যে আমরা পৌঁছবই। সত্যি রমা, আমরা কি আবারও পারবো হোটেলটা খুলতে? বাবা,
তুমি আবার হোটেল খুলবে? আমি কথা দিচ্ছি তুমি পারবে, ইচ্ছে হলেই উপায় হয়। কিন্তু কিভাবে? যেখানে বাড়িতে একটি অন্যের দানাও নেই মুখে দেবার জন্য, সেখানে কি করে হোটেল দেবার কথা চিন্তা করব? সময় আসলে ঠিকই রাস্তা বের হবে। উপরওয়ালা যখন একটা রাস্তা বন্ধ করে দেন, উনি ঠিকই আরেকটা রাস্তা খুলে দেবেন। তুমি এই নিয়ে চিন্তা করো না। এই লোক সবার জমি নথি জাল করে টাকা তুলেছে, লোককে ঠকিয়ে বাড়ি গাড়ি ফুটানি করে বেড়াচ্ছে। একে ভালো করে সকলে মিলে ধোলাই দাও আজ। লাগছে লাগছে, দয়া করো আমাকে বেরো না। আমি কোনো দোষ করিনি। গ্রামের ক্ষতি করেছো, চুরি করেছো, মিথ্যে বলেছো, আবার বলছো কিছুই করিনি। হ্যাঁ, ওরে বাবা, মরে গেলাম, বাঁচাও বাঁচাও। তুই নগেনের ভাই, সেটা ভাবতেও আশ্চর্য হই। দাদা গরিব, নিরীহ, সৎ, আর তার ভাই কিনা জোচ্চোর, ঠকবাজ। এই যে, আপনারা ওকে কেন মারছেন? ছেড়ে দিন, ও কি ক্ষতি করেছে আপনাদের? কেষ্ট সবার জমি নথি জাল করে টাকা নিয়েছে গ্রামবাসীর থেকে। ঠক, জোচ্চোর, 2 নম্বরই করে টাকা মেরেছে। কৃষ্ণ, তুমি কোনদিন আমাকে বলনি তো যে তুমি এমন করবে? থামুন, থামুন সবাই। যত দোষী থাক, এ আমার ভাই, দয়া করে ওকে ছেড়ে দিন। ওর হয়ে সকলের থেকে আমি ক্ষমা চাইছি। ওকে মারবেন না। তোমার ভাই, তাহলে তুমি সবকিছু জেনে কেন ওকে বাঁচাচ্ছ? ভাই খারাপ হতে পারে, কিন্তু আমি খারাপ হব না। মারলে আইন হবে এবং আপনারা বিপদে পড়বেন। আমরা আইন অনুযায়ী ওর শাস্তির জন্য দাবি করব। ওকে মারবো না। দাদা দাদা, আমি তোমার হোটেলে আগুন দিয়েছিলাম। হিংসায় আমার বিবেক বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। আমি তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলাম দাদা, অথচ আজ তুমি আমাকে বাঁচালে। আমায় ক্ষমা করো দাদা, আমাকে পুলিশের কাছে দাও, ফাঁসি কাটে ঝুলিয়ে দাও, কিন্তু আমাকে তুমি ক্ষমা করে দাও। বৌদি, আমাকে ক্ষমা করো। হিংসা আমাদের মন মস্তিষ্কে এমন বাসা বেঁধেছিল যে আমরা ভালো মন্দ কিচ্ছু বুঝতে পারিনি। ক্ষমা অনেক কঠিন জিনিস, কিন্তু ঘৃণা ধরে রাখলে জীবন অন্ধকারে যায়। আমরা ক্ষমা করলাম, কিন্তু তুমি বদলাবে তো? বৌদি, তোমরা আমার গুরুজন, ছোট হয়ে ভুল করে ফেলেছি, কিন্তু একবার সাধন করে সঠিক পথ দেখিয়ে আমাদের উদ্ধার করো। আমরা কথা দিচ্ছি আজ থেকে আর কখনো কারোর ক্ষতি করবো না। তোমাদের আদর্শ নিয়ে বাকি জীবন খেটে খাবো। আমি শপথ করছি বৌদি, আমি যখন তোমাদের সর্বনাশ করেছি, তাই আমি আবার হোটেলটা বানিয়ে দেব, আর এটাই হবে আমাদের প্রায়শ্চিত্ত। আজ থেকে আমিও সৎ পথে চলবো। আমার ভাই আমাকে বাঁচিয়েছে, আমি ওদের পথ অনুসরণ করে বাকি জীবনটা সৎ পথে কাটাবো। বাবা, আজ বড়ই আনন্দের দিন। আজ পরিবারের সকলে একজোট হয়ে একসাথে হোটেলে কাজ করছি। সকলের মনে আজ শুধুই ভালোবাসা, সততা ও কর্ম করার প্রবণতা আছে। আজ আমরা সত্যিকারের ধনী। ধনী টাকায় নয় বাবা, ধনী মন দিয়ে। দাদা, আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে জীবনের সঠিক মানে বুঝিয়েছো। আজ থেকে আমার এক নতুন জীবন শুরু হয়েছে। নগেন, আজ শুধু তোমার একার নয়, আমারও এক নতুন দিন, নতুন জীবন শুরু হয়েছে। এই পরিবারে সম্মিলিত হয়ে আমি ধন্য। বাহ, সত্যি তোমাদের মধ্যে বিপুল পরিবর্তন দেখে আমি খুব খুশি। কথা দাও, বিপদ আপদ সংকট এবং আনন্দের দিনগুলিতে সব সময় একে অপরের পাশে থাকবে। কথা দিলাম। কথা দিলাম।